আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। সাবেক আইজিপি সহ ৮ কর্মকর্তার বিরুদ্ধে ১৯ ডিসেম্বর প্রতিবেদনের নির্দেশ, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত আটক রাখতে বললেন ট্রাইব্যুনাল। গণমাধ্যমের গত ১৬ বছরের ভূমিকা নিয়ে গবেষণা দরকার মনে করেন প্রেস সচিব। ভবিষ্যতে কণ্ঠরোধ চেষ্টার বিরুদ্ধে সচেতন থাকার তাগিদ। ফ্যাসিবাদী শক্তি নির্বাচনে অংশ নেওয়ার অধিকার নেই বলে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার ঘোষণা, প্রয়োজনে গণভোটের আহ্বান। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়া ইউক্রেনের হামলা, রুশ বাহিনীকে পরমাণু অস্ত্র ব্যবহারে প্রেসিডেন্ট পুতিনের অনুমতি এবং সৌর শক্তি দিয়ে নবায়নযোগ্য জ্বালানি চাহিদা ৪০% মেটানোর আশা বাংলাদেশের। পরিবেশ বান্ধব প্রযুক্তির লক্ষ্যমাত্রা তুলে ধরলেন পরিবেশ উপদেষ্টা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ। জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক পুলিশ প্রধান ও এনটিএমসির সাবেক মহাপরিচালক সহ ৮ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শেষ করে ১৯ ডিসেম্বর প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের আটক রাখতে বলেছেন আদালত। একই সাথে ওই অভিযোগে পুলিশের সাবেক আইজি ও সাবেক সেনা কর্মকর্তা সহ ৬ জনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। মাজহারুল হক মান্নার রিপোর্ট। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে কাশিমপুর কারাগার থেকে সকাল 10:15টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি, ডিএমপি মিরপুরের সাবেক ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, ঢাকার সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত সুপার মোহাম্মদ শাহিনুর ইসলাম, ডিএমপির গুলশান থানার সাবেক ওসি মোহাম্মদ মাজহারুল হক এবং ডিবি ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেনকে। আর কেন্দ্রীয় কারাগার থেকে নিয়ে আসা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে। তাদের সবাইকে কিছুক্ষণ হাজতখানায় রেখে বেলা 11টায় আদালত কক্ষে নিয়ে যাওয়া হয়। 11:20 এজলাসে আসেন ট্রাইব্যুনালের বিচারকরা। আসামিদের পক্ষে ওকালতনামা স্বাক্ষরের অনুমতি নেন আইনজীবীরা। পরে আসামিদের বিরুদ্ধে কি অভিযোগ আছে তা তুলে ধরেন চিফ প্রসিকিউটর। চৌধুরী আব্দুল আল মামুন সাহেব জুলাই আগস্টের সময়ে বাংলাদেশে পুলিশের মহাপরিদর্শক হিসাবে ছিলেন, পুলিশ বাহিনীর সুপ্রিম কমান্ডার ছিলেন। তার নেতৃত্বে গোটা বাংলাদেশের ৫৬,০০০ বর্গমাইল জুড়ে নিরস্ত্র নিরীহ ছাত্র জনতার উপরে নির্বিচার গুলিবর্ষণ করে প্রায় ২ সহস্রাধিক ছাত্রকে হত্যা এবং ২৫ সহস্রাধিক মানুষকে আহত এবং পঙ্গু করা বা চিরস্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানো বা অঙ্গহানি করার মতো অপরাধ তারা সংগঠিত করেছেন। সেই কারণে চৌধুরী আব্দুল আল মামুন সাহেবের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, প্ল্যানিং, প্রিপারেশন, অর্ডার, কমপ্লিসিট, এই সমস্ত বিষয়ে আইনের যে সমস্ত ধারাগুলো প্রযোজ্য তার ক্ষেত্রে সেই বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত সংস্থা দিয়েছেন। সেই অভিযোগে আমরা বলেছি তাকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তার রাখা প্রয়োজন। বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল হাসানের ব্যাপারে আমরা বলেছি যে তিনি প্রথমে র্যাবে, বিভিন্ন সময় র্যাবের বিভিন্ন পজিশনে, সর্বশেষ এনটিএমসির ডিজি হিসেবে চাকরিরত ছিলেন। তিনি বাংলাদেশের গুম, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স এবং এই গুমের পরে নিয়ে গিয়ে তাদেরকে যে পৈশাচিক অত্যাচার, তারপরে হত্যা করে লাশ বিভিন্ন জায়গায় ডিসপোজাল করে দেয়া, এই কালচারের জনক হচ্ছেন তিনি। তার নেতৃত্বে বিএনপির নেতা ইলিয়াস আলীকে অপহরণ করে হত্যা করা হয় বলে আমরা জানতে পেরেছি। তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ এসেছে। তার বিরুদ্ধে জুলাই আগস্টের যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ, তার বাইরেও বিগত সরকারের পুরো সময় জুড়ে বিভিন্ন সময় তার দায়িত্ব পালনকালীন সময়ে যত গুম হয়েছে সব গুমের অভিযোগের তীরটি তার বিরুদ্ধে গিয়েছে। এর বাইরে যাত্রাবাড়ী থানার একজন অফিসার ছিল যে যাত্রাবাড়িতে কয়েকশো ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে নির্মমভাবে এবং সরকার পতনের পরও মানুষ হত্যা করা হয়েছে। সেই থানার যে ওসি আবুল হাসান, তার কথা আমরা বলেছি। সাভার অঞ্চলের একজন এসপি, একজন এএসপি, একজন ওসি, যারা আশুলিয়াতে 6টা ছেলেকে গুলি করে হত্যা করার পরে লাশ ভ্যানে মালপত্রের মতো এরকম চ্যাংদোলা করে প্রথমে রিক্সা ভ্যানে উঠিয়েছে, পরবর্তীতে পুলিশের ভ্যানে তুলে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে তাদেরকে পুড়িয়ে নিশ্চিহ্ন করতে চেয়েছে।
প্রমাণ করতে চেয়েছে যে পুলিশ ভ্যানে আন্দোলনকারীরা আগুন দিয়ে এই লাশগুলো পুড়িয়েছে। তারা যে অপরাধগুলো করেছে এগুলো শয়তানও করতে ভয় পাবে। চিফ প্রসিকিউটর বক্তব্য উপস্থাপনার সময় কান্নায় ভেঙে পড়েন গুলশান থানার সাবেক ওসি মোহাম্মদ মাজহুরুল হক। বলেন তিনি ছাত্রদের পক্ষে ছিলেন, কোনো অন্যায় করেননি। এ সময় আদালত বলেন ট্রায়ালের সময় তার বক্তব্য শুনবেন তারা। এরপর আসামিদের বিষয়ে আদেশ দেন ট্রাইব্যুনাল। প্রত্যেকটা অফিসারের ব্যাপারে সুনির্দিষ্ট যে সমস্ত অভিযোগ ছিল সেগুলো আমরা সুনির্দিষ্টভাবে তুলে ধরেছি এবং আমরা আদালতকে অবহিত করেছি যে আমরা এই সমস্ত এভিডেন্স যা পাচ্ছি সেগুলো কালেক্ট করে আমাদের তদন্ত সংস্থা বিচারের উপযোগী করে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ফলো করে সমস্ত ডিজিটাল এভিডেন্স, লাইভ এভিডেন্স এমনভাবে আমরা আদালতের সামনে প্লেস করব ক্রিস্টাল ক্লিয়ারভাবে অপরাধীরা জানতে পারবে তাদের কি অপরাধ ছিল। গোটা বাংলাদেশ, গোটা দুনিয়া দেখবে এই বিচারটা স্বচ্ছ এবং ফেয়ার হয়েছে। সেই ধরনের এভিডেন্স প্রিপেয়ার করার জন্য আমাদের যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা 2 মাস চেয়েছিলাম, আদালত 1 মাস সময় দিয়েছেন এবং পরবর্তীতে কত তারিখ 19শে ডিসেম্বর এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। আদেশের পরে এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান বলেন কাচের ঘরের মতো কোনো অপরাধে যুক্ত ছিলেন না তিনি। আইনজীবীদের সাথে সাক্ষাতের পরে কারাগারে নিয়ে যাওয়া হয় আসামিদের। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশের সাবেক 17 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে 27শে অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাজহুরুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে। সচিবালয়ের মন্ত্রী পরিষদের সভাকক্ষে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। উপদেষ্টারা ছাড়াও ক্যাবিনেট ও জনপ্রশাসন সচিব সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবরা বৈঠকে ছিলেন। বৈঠক নিয়ে সন্ধ্যা 6টায় আনুষ্ঠানিক ব্রিফ করবে প্রধান উপদেষ্টার প্রেস উইং। গণমাধ্যমে গত 16 বছর কার কি ভূমিকা ছিল তা নিয়ে গবেষণা প্রয়োজন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাইয়ের আয়োজনে আলোচনা সভায় প্রেস সচিব বলেন আওয়ামী লীগ সরকারের করা সকল অপকর্ম দেশবাসীর কাছে সাংবাদিকদেরই তুলে ধরতে হবে। সাদিম আহমেদের রিপোর্ট। ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাইয়ের আয়োজনে প্রেস ক্লাবে জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা, জবাবদিহিতা ও সংস্কার প্রস্তাব শীর্ষক আলোচনা সভা। যোগ দেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের ছাত্র প্রতিনিধিরা। অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন 1 জুলাই থেকে 5 আগস্ট কোনো কোনো গণমাধ্যমে শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে গণমাধ্যমের ভূমিকা নিয়ে গবেষণা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। গত 15 বছরে কি ধরনের ভয়াবহ জার্নালিজম হয়েছে সেটা জানেন, বা কিছু না পারলেও 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে জার্নালিজমটা হয়েছে অনেকে যারা করেছে, বা টিভিতে যেভাবে আমাদের স্টুডেন্টদেরকে, হিরোদেরকে তারা সন্ত্রাসী বলেছে, মিসক্রিয়েন্ট বলেছে, সেগুলো জানা উচিত। কার কি রোল ছিল সেটা নিয়ে গবেষণা করে। কাউকে আমরা সুইপিং রিমার্ক না করি, কিন্তু আমরা প্রত্যেকটা ইপিসি ঘুরে আসি, দেখি কিভাবে কার কি রোল ছিল, কে কিভাবে জার্নালিজমটা করেছেন। গণমাধ্যম সহ সাধারণ মানুষের কণ্ঠ যেন ভবিষ্যতে আর কেউ চেপে ধরে রাখতে না পারে সে বিষয়ে সচেতন থাকার কথা বলেন প্রেস সচিব। আমরা যারা এখন ধরেন অনেক কথা বলছি, আমাদের যে কথায় আমরা যেন আমাদের অ্যাটিটিউডে কোনো ফ্যাসিবাদী না অ্যাটিটিউড আনি, আমরা যেন আরেকজনের ভয়েসটা কেড়ে নেই। ওরা যেভাবে 15-16 বছর আমাদের ভয়েসটা কেড়ে নেওয়ার চেষ্টা করেছে, কাউকে শিবির ট্যাগ দিয়ে, কাউকে বিএনপি ট্যাগ দিয়ে, কাউকে যা তা ট্যাগ দিয়ে একটা সোসাইটি ফাংশন করে তার বহু ভয়েসের দ্বারা। আমরা প্রত্যেকটা ভয়েসকে ওয়েলকাম করি, প্রত্যেকটা ভয়েস বাংলাদেশে জারি থাকুক। সবাই গণমাধ্যম সংস্কারে 8টি প্রস্তাব তুলে ধরে তা বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে 5ম দিনের মতো বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। শিল্প পুলিশ জানায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় 41,000 কর্মী রয়েছেন। সপ্তাহ খানেক ধরে সড়ক অবরোধ করে অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছেন তারা।
মঙ্গলবারও তারা সকাল থেকে রাত পর্যন্ত ১৩ ঘণ্টা চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে রাখেন। রাতে অবরোধ তুলে নিলেও পঞ্চম দিনের মতো বুধবার সকাল ১০টা থেকে চক্রবর্তী এলাকায় আবারও সড়ক অবরোধ করেন তারা। অন্যদিকে জিরানি এলাকায় হামিম গ্রুপের নিটওয়্যার কারখানার শ্রমিকরা সকাল থেকে বেলা 11:30টা পর্যন্ত জিরানি এলাকায় চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। যুক্তরাষ্ট্রে সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলার অনুমতি দেওয়ার 48 ঘণ্টার মধ্যেই তারা এই পদক্ষেপ নিয়েছে। এর আগে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের 1000তম দিনে মঙ্গলবার রুশ বাহিনীকে পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সংক্রান্ত এক ডিক্রিতে সইও করেন তিনি। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে চালানো একটি হামলায় যুক্তরাষ্ট্রের নির্মিত আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ব্যবহার করেছে ইউক্রেন। এর মধ্যে 5টি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হলেও ক্ষতিগ্রস্ত একটি ব্রায়ানস্ক অঞ্চলের সামরিক স্থাপনায় আগুন লাগিয়ে দেয়। ইউক্রেনের সামরিক বাহিনী জানায় তারা রাশিয়ার ব্রায়ানস্ক এলাকায় একটি গোলাবারুদের গুদামেও হামলা চালিয়েছে। ইউক্রেন যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাতে পারে সে আশঙ্কা আগেই করেছিল রাশিয়া। এ কারণে নিজেদের পরমাণু নীতিতে পরিবর্তন এনেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ওয়াশিংটনের বিদায়ী প্রশাসন আগুনে ঘি ঢালতে এ পদক্ষেপ নিয়েছে। এতে সংঘাত আরও বেড়েছে। তবে হামলার বিষয়ে বিস্তারিত বলতে নারাজ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক ভাষণে তিনি বলেছেন, অবশেষে আমরা যথাযথ পদক্ষেপ নেওয়ার অনুমতি পেয়েছি। ইউক্রেনের পাশাপাশি উদ্বেগে রয়েছে ওয়াশিংটনও। মাত্র 2 মাসের মাথায় যুক্তরাষ্ট্রের ক্ষমতা নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি শুরু থেকেই ইউক্রেন যুদ্ধ থামানোর পক্ষে। 2022 সালের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। একে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ সামরিক সহায়তা পেয়েছে কিয়েভ। তার মধ্যে ছিল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। কিছুদিন আগেই এসব ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর অনুমতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি চাহিদার 40% পর্যন্ত পূরণ করা সম্ভব বলে জানিয়েছে বাংলাদেশ। আজারবাইজানের বাকুতে বিশ্ব জলবায়ু সম্মেলনের কর্মসূচিতে উঠে আসে বিদ্যমান জ্বালানি নীতি পর্যালোচনা ও জীবাশ্ম জ্বালানি ভিত্তিক উৎপাদন থেকে নবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা। সম্মেলনের উচ্চ পর্যায়ের আলোচনায় উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু তহবিল ও কার্বন নির্গমন কমানোর লক্ষ্যে G20 দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্ব আরোপ করা হয়। আজারবাইজানের বাকু থেকে আলিম আল্লাজি জানাচ্ছেন বিস্তারিত। দখল, দূষণ আর অদূরদর্শী কর্মকাণ্ডে ধরিত্রী যখন জেরবার, তখন জলবায়ু অভিঘাতের অন্যতম অনুঘটক জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধে G20 দেশগুলো জীবাশ্ম জ্বালানি থেকে ধীরে ধীরে সরে আসার ব্যাপারে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। সম্মেলনের উচ্চ পর্যায়ের আলোচনায় অভিঘাত মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রতি বছর প্রয়োজনীয় 1 ট্রিলিয়ন অর্থের যোগানে ধনী দেশগুলোর উপর কোনো চাপ তৈরি হবে না বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। উন্নয়ন ব্যাংক আর বেসরকারি খাতেই সমাধানের রূপরেখা দেখছেন তারা। What is happening in Bangladesh right now, losing the energy sovereignty, it might be the case for Sri Lanka at some point. If you depend on the Indian electricity sources. You do away with a lot of environmental clearance requirements when it comes to solar projects. So that adds on another very difficult layer for communities to grapple with where solar projects are being foisted on them. বৈশ্বিক শক্তি ব্যবস্থার রূপান্তরের পাশাপাশি কার্বন নির্গমন কমানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও বাস্তবসম্মত উদ্যোগে গুরুত্ব আরোপ করেন পরিবেশবিদরা। দুর্যোগ বাড়ছে, একই সাথে আমাদের এনার্জি পভার্টি বাড়ছে।
তো এই উপলক্ষে আজকের এই আয়োজনটা ছিল যে কিভাবে এই দক্ষিণ এশিয়াতে নবায়নযোগ্য জ্বালানি দিয়ে এনার্জি সংকট মেটানো যায় এবং কিভাবে আমরা এখানে আন্তর্জাতিক অর্থ পাওয়া যায় এবং একই সাথে আমরা সাউথ এশিয়াতে কিভাবে একে অপরের সাথে সহযোগিতা করতে পারি। রিনিউয়েবল এনার্জির ব্যাপারে যে জিনিসটাকে জোর দেওয়া হয়েছে যে আমরা রিনিউয়েবল এনার্জি যখনই ব্যবহার করব সেখানে কিন্তু আমরা কি ধরনের রিনিউয়েবল এনার্জি ব্যবহার করব সেটা নিয়ে কিন্তু ভাবতে হবে আমাদের, কারণ এখানে কিন্তু উইন্ড টারবাইনের কারণে পাখিদের ক্ষতি হচ্ছে এবং তারা মাইগ্রেট করছে এবং এখানে বায়োডাইভার্সিটি যে ক্ষতি হচ্ছে সেটাও আমাদের মাথায় রাখতে হবে। পাশাপাশি আমাদের হাইড্রো ইলেকট্রিকের কারণে হাইড্রো পাওয়ার যখনই আমরা করব তখন মাছের কিন্তু এবং জলজ যে প্রাণী তাদের কিন্তু ক্ষতি হবে। আমরা রিনিউয়েবল এনার্জি ব্যবহার করলেও আমাদের কিন্তু ভাবতে হবে যে এখান থেকে কোন রিনিউয়েবল এনার্জিটা আমাদের জন্য বেশি উপকারী এবং এখানে রিনিউয়েবল এনার্জি ব্যবহার করতে গিয়ে যেন আবার আমরা আরেকটা ডিজাস্টার না ডেকে আনি। চা বাগান ও অনাবাদী সরকারি জমি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে ব্যবহার করা যেতে পারে উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা বলেন, উচ্চ আমদানি শুল্ক পুনর্বিবেচনা করার পাশাপাশি সৌরশক্তি প্রকল্পে বিদেশি বিনিয়োগ উৎসাহিত করছে বাংলাদেশ। Previous regime in Bangladesh relied heavily on import-driven energy sector. So when the global market got volatile and there was economic recession, Bangladesh really found itself trapped. It could neither pay the companies that were involved in producing electricity energy for them, nor could it purchase from the international market. So we were having huge load shedding. তথ্য বলছে নানা প্রতিশ্রুতি ও উদ্যোগের বিপরীতে থেমে নেই দখল দূষণ ও প্রকৃতি ধ্বংসের কর্মকাণ্ড। এদিকে সম্মেলন চত্বরে প্রতিদিনই বিক্ষোভ করছেন পরিবেশবাদীরা। বর্তমান সময়ে মাটি, পানি ও বায়ু দূষণ এমন পর্যায়ে পৌঁছেছে যে মানব মস্তিষ্কে পর্যন্ত পাওয়া যাচ্ছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা সভ্যতা রক্ষায় তাই পরিবেশ বান্ধব জীবন আচরণের সঙ্গে প্রয়োজন সচেতনতা বৃদ্ধি ও সমন্বিত উদ্যোগ। আজারবাইজানের বাকু থেকে আলিম আল রাজি, চ্যানেল আই। নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে জাপান ও জার্মানির কাছে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা চেয়েছে বাংলাদেশ। জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে ওয়ার্ল্ড ব্যাংক IMF প্যাভিলিয়নে রোড টু নেট জিরো নেভিগেটিং দ্য এনার্জি ট্রানজিশন ইন সাউথ এশিয়া শীর্ষক সাইড ইভেন্টে টেকসই উন্নয়ন ও পরিবেশ বান্ধব প্রযুক্তি নিয়ে বাংলাদেশের লক্ষ্যমাত্রা তুলে ধরেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজারবাইজানের বাকু থেকে আলিম আল্লাজির আরও একটি রিপোর্ট। সভ্যতার চাকা যেমন ঘুরছে তেমনি পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে বৈশ্বিক তাপমাত্রা। তাপজনিত দুর্যোগ ও মৃত্যুর মিছিল জানান দিচ্ছে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের আবশ্যকতা। বাকুতে জলবায়ু সম্মেলনের সাইড ইভেন্টে উঠে আসে জিরো কার্বন নিঃসরণ, দারিদ্র্যমুক্তি ও কর্মসংস্থান তৈরি তথা 3.0 তত্ত্ব ও তার বাস্তবায়নের প্রয়োজনীয়তা। বাংলাদেশের হালনাগাদ এনডিসি বাস্তবায়নে 2030 সালের মধ্যে যেখানে 176 বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন, সেখানে উন্নত দেশগুলোর সদিচ্ছার বিকল্প নেই বলে মত বিশ্লেষকদের। আমাদের যে এনডিসি আমরা প্রণয়ন করেছি, ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন, যে মিটিগেশনের একটা ডকুমেন্ট, আমরা ন্যাশনাল অ্যাডাপটেশন প্ল্যান একটা প্রণয়ন করেছি যেটা অ্যাডাপটেশনের একটা ডকুমেন্ট, এগুলো তো বাস্তবায়ন না করলে তো আমাদের এমিশন রিডাকশন হবে না, আমাদের রেজিলিয়েন্স অর্জন হবে না। বিশ্বব্যাংক বলছে জলবায়ু অভিঘাত মোকাবেলায় দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর মোট জিডিপির 5% বিনিয়োগ জরুরি। এমন বাস্তবতায় বাংলাদেশ সহ ঝুঁকিপূর্ণ রাষ্ট্রগুলোর চ্যালেঞ্জ মোকাবেলায় সময়োপযোগী এবং সমতাভিত্তিক আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা অত্যন্ত জরুরি। নেট জিরোর ব্যাপারে কোন পর্যন্ত আমরা পৌঁছতে পারবো সেটা নিয়েই আলোচনা হয়েছে। নিজেদের এবিলিটি আছে, তার বাইরেও কিন্তু আমাদের এই অন্যান্য দেশের সাথে কোঅপারেশনের মাধ্যমে আমাদের কার্বন ইমিশনটা যাতে দ্রুত কমাতে পারি সেই ব্যবস্থা। কিন্তু এ ধরনের পরিকল্পনা করার জন্য যে ধরনের ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার সেটার ব্যাপারে ওয়ার্ল্ড ব্যাংকের ফাইন্যান্সিয়াল সাপোর্ট অথবা অন্য কোনো ফাইন্যান্সিং অর্গানাইজেশনের থেকে ফাইন্যান্স না পেলে এটা একটা বিশাল একটা চ্যালেঞ্জের ব্যাপার। যেহেতু এখানে উপদেষ্টা রেজওয়ানা হাসান বাংলাদেশের পক্ষ থেকে যেটা বলেছেন যে 2041 সালের মধ্যে
নেট জিরোতে পৌঁছতে হলে আমাদের যে চ্যালেঞ্জ আছে সেটা মোকাবেলা করার জন্য ফাইন্যান্সিয়াল সাপোর্ট এবং টেকনিক্যাল সাপোর্ট দুটোই লাগবে। We are revisiting our policies on how to expand renewables and reduce our reliance on import for energy sovereignty. For that we need finance and we need technological help. For the NDC also, Bangladesh has set up very high ambition, both conditional and non-conditional. ভবিষ্যতের নিরাপদ পৃথিবী বিনির্মাণে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যাপক প্রসারে কর কমানো সহ নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। আলিম আল রাজি, চ্যানেল আই, বাকু, আজারবাইজান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আজ। 1965 সালের এই দিনে জন্মগ্রহণ করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। 1988 সালে মাত্র 22 বছর বয়সে বগুড়া জেলা বিএনপির সদস্য হিসেবে রাজনীতিতে যাত্রা শুরু করেন তিনি। দীর্ঘ সময় নানা প্রতিকূলতা পেরিয়ে 2016 সাল থেকে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। বেগম খালেদা জিয়ার পর তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অনন্য উচ্চতায় পৌঁছেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। পাইলস রোগের জটিলতা দীর্ঘস্থায়ী হলে কোলন বা রেকটাল ক্যান্সার সৃষ্টি হতে পারে, তাই অবহেলা না করে সময় মতো চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন পাইলস রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার ফজলুল হক। ডাক্তার ফজলুল হক কোলোরেক্টাল হাসপাতালে আয়োজিত বিশ্ব পাইলস দিবস উপলক্ষে এক আলোচনায় খাদ্যাভ্যাস ও জীবন ধারণ পদ্ধতিতে পরিবর্তন আনার পরামর্শ দেন তিনি। পাইলস রোগীদের দুর্ভোগ লাঘবে স্বল্প মূল্যে হাসপাতালে নানা সুযোগ সুবিধার কথা তুলে ধরা হয়। হাসপাতালের উদ্যোগে পাইলস রোগ সচেতনতায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি, পরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। পাইলস, ফিস্টুলা, কোলোরেক্টাল ক্যান্সার, ইনডাইজেশন এবং কনস্টিপেশন, ডায়রিয়া, আমাশায় না ভুগেছেন এমন কোনো মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না। বাংলাদেশ থেকে 17 বা 18 কোটি লোক আমরা এখানে বসবাস করি, তার একটা বিরাট অংশ চিকিৎসার জন্য বিদেশ চলে যান এবং সেই চিকিৎসার জন্য বিদেশ যাতে না চলে যান সেই লক্ষ্যে গত 40 বছর যাবত আমি কাজ করেছি। বাগেরহাটের মোরেলগঞ্জে ঘূর্ণিঝড় পূর্বাভাস ভিত্তিক আগাম সারাদান ব্যবস্থাপনা বিষয়ক মাঠ মহড়া সাগর পাড়ের জীবনযুদ্ধ অনুষ্ঠিত হয়েছে। সুশীলনের বাস্তবায়নে উপকূলীয় গ্রামে ঘূর্ণিঝড় আসার আগে এবং পরে জনসাধারণের করণীয় বিষয় উপস্থাপন করা হয় এই মাঠ মহড়ায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল ইসলাম। প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে বেঁচে থাকতে হয় উপকূলীয় এলাকার মানুষকে। প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ সম্ভব নয়, তবে সচেতনতার মাধ্যমে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে বলেছেন বক্তারা। এবার দেখবেন নিটল ডাটা কৃষি সংবাদ। নবান্ন উৎসব উপলক্ষে বগুড়ায় জমে উঠেছে শত বছরের ঐতিহ্যবাহী মাছ মেলা। শিবগঞ্জ উপজেলার করতোয়া নদীর তীরে উথুলি হাটে বসা দিনব্যাপী এই মেলার প্রধান আকর্ষণ হরেক রকমের মাছের সমাহার। মাছ কিনতে সাত সকালে মেলায় ভিড় করেন দূর দূরান্ত থেকে আসা ক্রেতারাও। এবার প্রকৃতি সংবাদ। শেরপুরে মানুষ হাতির দ্বন্দ্বে গত 10 বছরে 27টি হাতির মৃত্যু হয়েছে। বন বিভাগের তথ্য বলছে একই সময়ে হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন 25 জন মানুষ। সীমান্ত জনপদে হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে হাতি সংরক্ষণ সমন্বয় কমিটির সভায় সচেতনতা বৃদ্ধি ও এলিফ্যান্ট রেসপন্স টিমকে শক্তিশালী করার তাগিদ দেন সংশ্লিষ্টরা।
সবশেষে সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সাবেক আইজিপি সহ 8 কর্মকর্তার বিরুদ্ধে 19 ডিসেম্বর প্রতিবেদনের নির্দেশ, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত আটক রাখতে বললেন ট্রাইব্যুনাল। গণমাধ্যমের গত 16 বছরের ভূমিকা নিয়ে গবেষণা দরকার মনে করেন প্রেস সচিব, ভবিষ্যতে কণ্ঠরোধ চেষ্টার বিরুদ্ধে সচেতন থাকার তাগিদ। ফ্যাসিবাদী শক্তির নির্বাচনে অংশ নেওয়ার অধিকার নেই বলে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার ঘোষণা, প্রয়োজনে গণভোটের আহ্বান। যুক্তরাষ্ট্রে সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা, রুশ বাহিনীকে পরমাণু অস্ত্র ব্যবহারে প্রেসিডেন্ট পুতিনের অনুমতি। এবং সৌরশক্তি দিয়ে নবায়নযোগ্য জ্বালানি চাহিদা 40% মেটানোর আশা বাংলাদেশের, পরিবেশ বান্ধব প্রযুক্তির লক্ষ্যমাত্রা তুলে ধরলেন পরিবেশ উপদেষ্টা। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।